নমস্কার, গল্পের পাঠশালায় সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেরানির বউ। আশা করি গল্পটি সকলের খুব ভালো লাগবে। শুনতে থাকুন। ষড়শীর মুখখানি তেমন সুশ্রী নয়, বোঁচা নাক, ঢেউতলা কপাল, ছোট ছোট কটা চোখ। গায়ের রং তার খুবই ভরসা, কিন্তু কেমন যেন পালিশ নাই। দেখিলে ভেজা স্যাঁতস্যাঁতে মেঝের কথা মনে পড়িয়া যায়। ষড়শীর গড়ন কিন্তু চমৎকার। বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে, ডাল আর কুমড়ো ছেঁচকে দিয়া ভাত খাইয়া যারা বড় হয়, একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে। বাকি সময়ের সবটাই অসামঞ্জস্য। সে হিসাব ষড়শী বাস্তবিকই অসাধারণ। তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না। ঘোমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে। একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলিয়া তার মুখখানি দেখিবার স্বাদ জাগা আশ্চর্য নয়। ঘটনাটা নিছক মাতৃমূলক। ষড়শীর মার অনেক বয়স হইয়াছে, 40-এর কম নয়, কিন্তু এখনো তার শরীরের বাঁধুনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান। 13 বছর বয়সে ষড়শী টের পায় যে তার অহংকার করার মতো গায়ের রং তো আছেই, কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয়, অস্থি মাংসের বিন্যাসে। টের পাইবার পর ষড়শীর কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলে অবাক। কিলো, ও আবার কি ঢং? ঢং আবার কোথায় দেখলে? ও কি কাপড় পরা ছিঁড়ি তোর? সং সেজেছিস কেন? বেশ করেছি, তোমার কি? মুখে আগুন মেয়ের। যাস নে, সং সেজে ঢং করে পাড়া বেরোতে তুই যাস নে রে, মেয়েরে পিঠের চামড়া তুলে ফেলব। পাড়া বেরোনোর শখ ষড়শীর আপনা হইতেই গেল। একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না! কি হয়েছে গো? ষড়শী বলিতে পারে না। অনেক চেষ্টায় একটু আভাস দিল, বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন। জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল। এ কি সর্বনাশ! রাগের মাথায় মেয়ের পিঠে ঘুম ঘুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন। বলিলেন, সেই গেলে বারণ করেছিলাম, সারা দুপুর টোটো করে ঘুরে বেরিস নে। হলো তো এবার, মুখে চুন কালি না দিয়ে ছাড়বি নে। ষড়শী খুব কাঁদিল, রাত্রে ভাত খাইল না। দারুণ অভিমানে ভাবিতে লাগিল, মা আমাকেই মারল কেন? আমার কি দোষ? সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু এই ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রূঢ় ঠেকিল। তার কোনোই অপরাধ নেই। সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র তার হাতে কামড়াইয়া দিয়া পলাইয়া আসিয়াছে। সে এত ভালো মেয়ে, তবু তাকেই মার খাইতে হইল। সকলের ভাব দেখিয়া বোঝা গেল সে একটা অপকর্ম করিয়াছে। দোষ আগা করা যেন তারই। সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য ষড়শী ব্যগ্র হইয়া রহিল, কিন্তু সুবলের কিছুই হইল না। সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দেবার পরামর্শ পর্যন্ত মার যুক্তি তর্কে বাতিল হইয়া গেল। ষড়শীর প্রতি শাসনের অবধি রহিল না। আপনজন যেই বাড়ি আসিল সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেয়া হইতে লাগিল। এই বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলিতে দেখলেই ষড়শী বুঝিতে পারে তার কথাই আলোচিত হইতেছে। নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েকদিনের মধ্যেই ষড়শী যেন হাঁপাইয়া উঠিল। সময়ে শাসন একটু শিথিল হইল। ষড়শীরও সহ্য হইয়া গেল, কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল যে বলিবার নয়।
ছেলেবেলা হইতে চেনা ছেলে বা অন্য কেউ বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতেই ষোড়শীর ভয় করিতে লাগিল। লোকে যে দোষ দিবে, ভাবিবে কি জানি মনে ওর কি আছে। একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল। দুপুরবেলা সে মার কাছে শুইয়া থাকে, ঘুম আসে না। অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছে করে, তবুও সে শুইয়া থাকে। কোথায় গিয়াছিল জিজ্ঞাসা করিলে সে যদি বলে যে বাড়িতেই ছিল, পাশের ঘরে ছিল, কোথাও যাই নাই, মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না। সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয়। কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট প্রাণপণ চেষ্টাও নেই। সকলের মনে এমনই একটা ধারণা জন্মিয়েছে জানিয়া ষোড়শী দিবারাত্রি সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করিতে লাগিল। সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারি হইয়া রইল চোর। উপদেশ শুনিল, মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা? চারদিকে পুরুষ কোনটা হাঁ করে আছে, পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয়, ব্যাস এইটুকু সামলে চলা। ছড়া শুনিল, পুরল মেয়ে উড়ল ছাই, তবে মেয়ের গুণগাই। শুনিয়া শুনিয়া ষোড়শীর ভয় বাড়িয়া গেল। সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলি এখন সে মোটামুটি বুঝিতে পারে। ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি, মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য। এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা। সাবধানী হইতে হইতে ষোড়শী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল। ভালো হইয়া থাকাটা তার কাছে তার ব্যক্তিগত ভালো মন্দ বিবেচনার অন্তর্গত হইয়া রইল না। সকলে চায় শুধু এই জন্য নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া দিল। তারপর 16 বছর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাসবিহারীর সঙ্গে ষোড়শীর বিবাহ হইয়া গেল। বলা বাহুল্য রাসবিহারী কেরানি। বলা বাহুল্য এই জন্য যে ষোড়শী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে। বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেও আর কথামালা পড়া বিদ্যাসাগর লুকাইয়া নোভেল পড়ার জন্য একটু শহুরে। অসামান্য অঙ্গ সৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য যে সে একটু মূল্যবতী। কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না। রাসবিহারী মাহিনা যে এখন 100-র কাছে এবং একদিন 200-র কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে, সেই শুধু ষোড়শীর ওই রংটুকুর কল্যাণে। রাসবিহারী সাইজ মাঝারি, চেহারাও মাঝারি, বিদ্যাও মাঝারি, বুদ্ধিও মাঝারি, যাকে বলে মধ্যবর্তী। ও তাই ষোড়শীকেও সে মাঝারি নিয়মে ভালোবাসিল। কখনো মাথায় তুলিল, আবার কখনো বুকে টেনে নিল, আবার কখনো বা পায়ের নিচে চাপিয়া রাখিল। বিবাহের 2 বৎসরের মধ্যে রাগের মাথায় 2-একবার চর চাপড়টাও দিতে যেমন কসুর করিল না, তেমনি 9 ভরি সোনার 1 ছড়া হাড় এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনই কিনিয়া দিল। রাসবিহারী আর তার দাদা বনবিহারী একই বাড়িতে বাস করিতেছিল। মাসের 1 তারিখে রাসবিহারী বরাবর মাহিনার 3-এর 4ই অংশ দাদার হাতে তুলিয়া দিয়া আসিয়াছে। বিবাহ বৎসর 2 পরে সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাকে পৃথক করিয়া দিল। পটলডাঙ্গায় একটা বাড়ি, দোতলার 1খানা শয়নঘর, একটা রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া নিয়া রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল। ষোড়শীকে বলিল, সংসার চালাতে পারবে তো? ষোড়শী বলিল, ও মা, তা আর পারবো না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া 2 হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল। স্বাধীনতার বেশি নয়, অল্প একটু স্বাধীনতার লোভে ষোড়শীর খুশির সীমা ছিল না।
স্বামী তো তাহার আপিস যাইবে, সে বাড়িতে থাকিবে একা, একেবারে একা। চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে গাল দিবে না, দুই বেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না। খোলা জানলায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলেও আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর রহস্যময় লোকদের নিজেকে দেখাইলে কেহ কিছু মনে করিতে আসিবে না। বনবিহারীর স্ত্রী 4টি সন্তান প্রসব করিয়া আর অজস্র পান দক্তা খাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। রাসবিহারীতে যাওয়ার দিন সে স্বামীকে বলিল, যাই বাবু, বাঁচলাম। এবং এক সময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া দিয়া বলিল, তোমার ভালোর জন্যই বলা। রাসবিহারী কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক চাহিয়া নিচু গলায় বউকে একটু সামলে চলো। কেন? কেমন যেন বাড়াবাড়ি। সেদিন রাখাল এসেছিল জানো, নিচে আমি খাবার টাবার করছি, বললাম, ও ছোট বউ, বাড়িতে একটা লোক এসছে, দুটো কথাবার্তা বলো গে। একা একা চুপ করে বসে থাকবে? তা ছোট বউ কি জবাব দিলে শুনবে? বললে, পারবো না দিদি, আমার লজ্জা করছে। আমার ভাইয়ের বয়স এখনো ওর 18 পেরোয়নি। ভগবান সাক্ষী, আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলো তো? রাসবিহারী বলিল, কি জানি, অথচ আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখার কামাই নেই। কি তাকানি, যেন গিলে খাবে। রাসবিহারী বলিল, তা তোমার ভাইকে দেখিলে দোষ কি? বনবিহারীর স্ত্রী একটু হাসিল। অনেক পান দক্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝালো। বলিল, তারপর শোনো, এদিকে ছাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না, বলে চারদিক থেকে তাকায় দিদি, আমি যাব না। আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে, ভাবি, আহা, ছেলে মানুষ, না যায় না থাক, পাড়ার লোকগুলো তো পোড়ার মুখ নয় কম। ওমা, এদিকে দুপুরবেলা চোখ বুঝেছি কি বুঝিনি, অমনি তোর উপরে ছাদে গিয়ে হাজির। রাসবিহারী বলিল, ছাদে গিয়ে কি করে? কে জানে বাবু কি করে, কে খোঁজ নিতে যায়? একদিন মাত্র দেখেছি মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন। চুল শুকোচ্ছিল হয়তো, হবে, কিন্তু লুকিয়ে যাবার দরকার কি? যাব না বলে শরমের কাঁদুনি গাইবার কি দরকার? ষোড়শীর কৌতূহল প্রচণ্ড, বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জো নাই। রাত্রে বনবিহারী কতক্ষণ হুকা টানে, বড় বউ তাকে কি বলে না বলে, কি নিয়া মধ্যে মধ্যে তাদের বচসা হয়, এসব খবরও ষোড়শী অনেক রাখে। আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলি শুনিতে সে বাকি রাখিল না। তখনকার মতো ষোড়শী চুপ করিয়া রহিল। বড় বউ চুল বাঁধিয়া দিতে চাইলে বিনা আপত্তিতে চুল বাঁধিল। সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল। জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হইয়াছিল। বিকালে গাড়ি ডাকিয়া বাকি জিনিস উঠাইয়া রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে, তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া ষোড়শী বড় বউকে বলিল, সকালবেলা ওকে কি বলেছিলে দিদি? কাকে? ঠাকুরপোকে? কই, কিছু বলিনি তো। তোমার মুখে কুট হবে। কি বললি? বললাম তোমার মুখে কুট হবে। কুট কাকে বলে জানো না? কুষ্ঠব্যাধি। কার মুখে কুট হবে ভগবান দেখছেন, আমি তোর গুরুজন, আমাকে তুই মরি মরি, কি গুরুজন? মুখে আগুন তোমার মতো গুরুজনের। বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাধে না? তুমি আবার গুরুজন কিসের? পাবে পাবে, এর ফল তুমি পাবে। যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ, সে মুখে যদি পোকা না পড়ে তার চন্দ্র সূর্য আর উঠবে না দিদি। ভগবানের সৃষ্টি লোপ পেয়ে যাবে। আমি যদি সতী হয়তো ভাবাবিকে ষোড়শী কাঁদিয়া ফেলিল। কিন্তু
বলিতে ছাড়িল না, আমি যদি সত্যি সতী হইতো, আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন। অঙ্গ তোমার ঘষে ঘষে পড়বে দিদি, পচে যাবে, গলে যাবে। ভাসুর ঠাকুর দূর দূর করে তোমার বাড়ি থেকে দেবেন খেদিয়ে। ষোড়শী যে এমন করিয়া বলিতে জানে বড় বউয়ের তা জানা ছিল না। হেলে সাপকে কেউটের মতো ফোঁস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারিল না। চোখ মুছিয়া গাড়ি চাপিয়া ষোড়শী বেছায় গর্বে চলিয়া গেল। মুখ দিয়া উপরোক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল। নূতন বাড়িতে আসিয়া ষোড়শী সংসার গুছাইয়া বসিল। শোবার ঘরখানা রাস্তার ঠিক ওপরে। রাস্তার ওপাশে সামনের বাড়ি হইতে ঘরের ভিতরটা সব দেখা যায়। জানালার আগা গোড়া ষোড়শী পর্দা টাঙাইয়া দিল। রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল, পর্দায় সরিও না বাবু, ও বাড়ি থেকে দেখা যায়। ঘরটা একটু অন্ধকার হলো, কি করব? রাসবিহারী ভাবিল বড় বউয়ের কথাটা মিথ্যে নয়, ষোড়শীর একটু বাড়াবাড়ি আছে। কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল। ঘর গুছানো ও জানালার পর্দা টাঙানোর রেখে এবেলাও ষোড়শী রাঁধিতে পারে নাই। রাসবিহারীকে আপিসের বেলা হইলে ষোড়শী বলিল, হোটেলে গিয়ে তুমি আপিস চলে যাও, ওখান থেকেই খেয়ে নিও, আমি এক ফাঁকে দুটি ভাত ফুটিয়ে নেব। রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল। ঘরের দেয়ালে একটু ফুটা থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোয় যাক, সবসময় এই গভীর ভালোবাসা হজম করা শক্ত। তবু বাহিরে যাওয়ার আগে রাসবিহারী বলিয়া গেল, ছাতে ওঠো না। ষোড়শী বলিল, না। বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল, কিন্তু কাপড় শুকোতে দেব কোথায়? দিও, ছাতেই দিও, দিয়ে চট করে নেমে আসবে। আচ্ছা। এসব অপমান ষোড়শীর গায়ে লাগে না, অভ্যাস হইয়া গিয়াছে। খোলা ছাদে চারিদিকে প্রলোভন, চারিদিকে বিস্ময়, চারিদিকে রহস্য। স্বামী তো বারণ করবেই, কিছু মন্দ ভাবিয়া নয়, তার মঙ্গলের জন্যই বারণ করা। রাসবিহারী বাহির হইয়া যাবার 5 মিনিট পরেই ষোড়শী ছাদে উঠিল। ভাবিল 1 মিনিট শুধু চারিদিকে চোখ বুলিয়ে আসিব। কিন্তু 1 মিনিটে চোখ বুলানো যায় না। ইটের স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে। চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের আস্তানা, কোনো দিকে শেষ নাই, কোথাও এতটুকু ফাঁক নাই। নিরে নিরে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন, ছাদে ছাদে আলিশায় কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন। এই বিপুলতার বিস্ময় অনুভব করিতেই ষোড়শীর আধ ঘন্টা কাটিয়া গেল। কোন একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না। এ তো তার চেনা শহর। সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া নয়, অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইছিল এই শহরকেই সে দেখিয়াছে। কিন্তু নতুন বাড়ির ছাদে মাথার কাপড় গায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকু কাজ অভিনব আজ। মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে। ছাদের কোথায় একটা ভাঙা গাছ পড়িয়াছিল, ষোড়শীর পা কাটিয়া রক্ত পড়িতেছে। কোমরে কোনো মতে কাপড় আঁটা আছে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ একেবারে অনাবৃত। ষোড়শীর খেয়াল নাই। আকাশে একটা চিলের সকাত চিৎকারে সহসী শিহরিয়া হয়ে উঠিল। হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বাণ ডাকিয়াছে। সে উন্মাদিনী, তার বহুদিনের দেয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি। বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশের
রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হইতেছে না। তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তোলার বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছুড়িয়া ফেলিয়া দেয়, দিয়া পাগলের মতো সমস্ত ছাদে খানিক্ষণ ছুটাছুটি করে আর চেঁচায়, গলা ফাটাইয়া প্রাণপণে চেঁচায়। সে যে ঘরের বউ, সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলোক, সব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাহিরে ছড়াইয়া দেয়, অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে। হ্যাঁ, শূন্য পরিবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুড়িতে ছুড়িতে প্রকাশ্য রাস্তায় ধারে ওই শক্ত রোয়াকটিতে আঁচড়াইয়া পড়িলে ভালো হয়। মাথাটা গুঁড়া হইয়া যাইবে, কিন্তু শরীরে তার কিছু হইবে না। তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে। রাস্তার লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে। কোথায় লজ্জা, কোথায় সংকোচ? কে জানিবে এই দেহের মধ্যে যে বাস করিতেছিল, নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে। 18 বছরের বালকের ভয়ে অবশ হইয়া গিয়াছে। স্বামী ভিন্ন জগতের, আরেকটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায় নাই। কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্মোন্মোচনের আর তার দ্বিতীয় পথ ছিল না বলিয়া আঘাতের ভয়, অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবলতর ছিল বলিয়া সে এ কাজ করিতে পারিয়াছে। নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ, আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ। স্বামীর সাহায্য ছাড়া, সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকিতে পারিত না। নিজেকে এমনই একটা কদর্য জীব বলিয়া চিনিয়াছিল, তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে। এই কথাটাও কি কারোর একবার মনে হইবে না? দুই হাত শক্ত করিয়া মুঠা করিয়া ষোড়শী এখন আপন মনে বিড়বিড় করিতেছে। তার মুখের দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়েছে। হঠাৎ এক সময় হাঁটু ভাঙিয়া সে ছাদের ওপর বসিয়া পড়িল। দুই করতল সজোরে ছাদে ঘষিতে ঘষিতে সে জোরে জোরে বলিতে লাগিল, বেশ বেশ বেশ, আমার খুশি, আমার খুশি, আমার খুশি। তারপর শূন্যের ওপর ঝাঁঝিয়া উঠিয়া শূন্যকেই সম্বোধন করিয়া আবার বলিল, হলো তো? তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে, সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছি ছি করিতেছে। তার কথা কেহ শুনিবে না, তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দিবে না। তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কটা চামড়ার সেদে তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে। ষোড়শীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। লুটানো আঁচল তুলিয়া নিজেকে সে আবৃত করিয়া নিল। ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরা ভিমুখী হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রহিল। হিস্টেরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায়, মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে, ষোড়শী কনের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনই ভাবে অকস্মাৎ থামিয়া গিয়াছে। জিভে কটু স্বাদ লাগিয়া আছে। এখন আর তার কোনো উত্তেজনা নেই। সে একটু বিহুল হইয়া পড়িয়াছে। তার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না। কাজটা তার ন্যায়সঙ্গত হয় নাই। রাসবিহারীর আদেশ অমান্য করিয়া ছাদে বেড়ানোর জন্য ষোড়শীর কোনো আফসোস নাই। স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করিতে হয়, নহিলে টিকে থাকা অসম্ভব। কিন্তু তারও অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই। নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হইতেছে কেন? ভাবিতে ভাবিতে ষোড়শী নিচে নামিয়া গেল। ছাদের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কাটিয়া গেল। জানালার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে। বাতাসের মৃদু স্যাঁতস্যাঁতে ভাব,
এখনো শুকাইয়া যায় নাই। ষোড়শীর চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল। ঘরের অসমাপ্ত কাজগুলো ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুখ হইয়া আছে। ঘরের মাঝখানে দাঁড়াইয়া ষোড়শী চারিদিকে সস্নেহে দৃষ্টি বুলাইতে লাগিল। কত কাজ তার, কত অফুরন্ত কর্তব্য, তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে? সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়ে মাথা ঘামানোর অবসর সে পাইবে কোথায়? স্বামী হোটেলে খাইয়া আপিস গিয়াছে, এবেলার মধ্যে সমস্ত কাজ তার সারিয়া রাখিতে হইবে। ও বেলা দুটি রাধিয়া না দিলে চলিবে কেন? হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না। ষোড়শী অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল। নোড়া আনিয়া দেয়ালে পেরেক ঠুকিয়া কোনাকুনি একটা দড়ি টাঙাইয়া দিল। জড়ো করা পরনের কাপড়গুলি একটি একটি করিয়া কুচাইয়া রাখিল। তাকে খবরের কাগজ বিছাইয়া তেলের শিশি, জুতার বেরাস, রাসবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম, তার নিজের মুখে মাখার পাউডার, পায়ে দেওয়ার আলতা, সিঁদুর দেওয়ার সিঁদুর, সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল। চুল বাঁধা যন্ত্রপাতিগুলো সাজাইয়া রাখবার সময় একটু হাসিয়া ভাবিল, ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো। খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবো চুলটা। যে নোংরাই দেখে গেছে। চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল। দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে ষোড়শী এলো খোপা বাঁধিয়া নিল। এবার কোন কাজটা আগে করিবে? বাক্সগুলিও কোণে রাখা চলিবে না, এদিকে সরাইয়া আনিতে হইবে। জলের কুঁজোটা যেখানে আছে সেইখানে, ও জলের কুঁজো! ষোড়শীর দু চোখ চকচক করিয়া উঠিল। কি তৃষ্ণাই তার পাইয়াছে। হাতের কাছে গেলাস ছিল, দেখিতে পাইল না। উবু হইয়া বসিয়া দুই হাতে কুঁজোটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালিতে লাগিল। খানিক পেটে গেল, বাকিটাতে তার বুকের কাপড় ভিজিয়া গেল। কি তৃষ্ণাই ষোড়শীর পাইয়াছিল।